রাজনৈতিক নেতৃত্ব যদি প্রশ্ন তোলে যে সরকার অবৈধ, সেখানে তো আমি নির্বাক হয়েই যাই, আমি তাদের সাথে সায় দিতে বাধ্য হই। আরে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তো আপনার সংবিধানে এবং বাংলাদেশের আইন কোন রাজনৈতিক দলের তো বিচার করতে পারে না। সেটি যদি করতে হয়, এই প্রফেসর ইউনূস সরকারকে প্রজ্ঞাপনের মাধ্যমে করতে হবে। এই সরকার বৈধ কিংবা অবৈধ, এটি দুই ধরনের আলোচনা। এই সরকার বৈধ, আবার অবৈধ। আমার সহ আলোচক আব্দুল সালাম ভাই বলেছেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট, বিপ্লবী সরকার। আসলে বাংলাদেশে কিন্তু 2024 সালে 5 আগস্ট কোনো বিপ্লব হয়নি, সেটি সাংবিধানিক ভাবে স্বীকৃত একটি গণ অভ্যুত্থান হয়েছে। যদি বিপ্লব হতো তাহলে একটি 5 তারিখের পরে একটি বিপ্লবী সরকার হতো। সেটির জন্য সরকার গঠনের বৈধতা চেয়ে উচ্চ আদালতে যেতে হতো না। সেই জায়গা থেকে এই সরকার একটি নেহায়েত সাংবিধানিক সরকার, নিয়ম রক্ষার সরকার। এই জায়গাটিতে এই সরকার বৈধ সাংবিধানিকভাবে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই সরকার বৈধ কত দিনের জন্য? এই সরকার বৈধ হচ্ছে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবার যে পথ, সেই পথটি বাতলে দেওয়া পর্যন্ত এই সরকারটি বৈধ। এবং আমার সহ আলোচক আব্দুল সালাম ভাই আরেকটি কথা বলেছেন যে আহ ইসলামী শরিয়া মোতাবেক এই সরকার গঠিত হয়েছে। আসলে আমি আব্দুল সালাম ভাইয়ের কথার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আসলে এই সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী হয়েছে। সুতরাং এই সরকারকে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবার সুযোগ নেই। এই অভ্যুত্থান যেমনি মুসলমানের, তেমনি বৌদ্ধের, তেমনি পাহাড়ির এবং সমতলের সবার। এখানে কোনো বিপ্লব হয়নি। সেই জায়গাটি থেকে শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফেরাবার জন্য যদি এই সরকার কাজ করে, তাহলে এই সরকারকে আমি বলবো বৈধ। কিন্তু রাজনৈতিক দলের নেতারা কেন এটিকে অবৈধ বলবার এখন চেষ্টা করছেন বা বলার বলছেন, এটি নিয়ে আসলে আলোচনা হতে পারে। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা বা যে আস্থা এই সরকারের উপরে ছিল, হয়তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আস্থা বা আকাঙ্ক্ষায় কোনো চিড় ধরেছে, তারা সন্দেহের জায়গায় এই সরকারকে নিয়ে গেছে। সেই সন্দেহের জায়গা থেকে এই সরকারকে তারা অবৈধ বলতে পারে। আরেকটি জিনিস, ভোট কখনো ব্যালট ছাড়া হয় না। সালাম ভাই বলেছেন যে এই জন আকাঙ্ক্ষার সরকার। আমি নিজেও জেলে গিয়েছিলাম, আমাকে জেলে যেতে হয়েছিল এই আন্দোলনে, এবং আমি 5 আগস্ট পরের দিনে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। সুতরাং আমি কিন্তু আসলে জেলে গিয়েছিলাম আমার সন্তানের জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য, যে আগামীর যে বাংলাদেশটা হবে সেটি হবে আমার সন্তানের জন্য নিরাপদ বাসস্থান। সেখানে আমার সন্তান তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। আমি গত 16 বছর যে ভোটটি দিতে পারিনি নাগরিক হিসেবে, সেই ভোটটি আমি দেব। এবং আহ আমরা আমার যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে মোটা দাগে। এবং একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি লিখবার স্বাধীনতা ফিরে পাবো। এটি ছিল আমার চাওয়া। এখন আন্দোলনের নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য কি শুধু চাকরিতেই ছিল? নিশ্চয়ই না। বৈষম্যের শুরু হয়েছে আমার সাংবিধানিক অধিকার বা নাগরিক অধিকার যেই জায়গা থেকে হরণ শুরু হয়েছে, সেই জায়গা থেকেই বৈষম্যের শুরু হয়েছে এবং প্রকট আকার ধারণ করেছে। ভিন্ন মতাবলম্বী হলেই তাকে কর্মক্ষেত্রে আহ, তার যোগ্যতার মূল্যায়ন পেত না, কর্মশূন্য হয়ে পড়ছিল। সেই জায়গা থেকে কিন্তু মানুষ কাজের দাবিতে বা চাকরির দাবিতে বা যোগ্যতার মূল্যায়নের জন্য যে আন্দোলনে নেমেছিল ছাত্ররা, সেটি ওই ইস্যু ওটি হলেও মূলত এটি শুরু হয়েছে কিন্তু রাজনীতি থেকে, রাজনৈতিক এক ধরনের ক্রাইসিস থেকে। তো সেই জায়গায় এটি আসলে গণতান্ত্রিক আন্দোলন ছিল। এটি আসলে বৈষম্য যদি নাম করেন, হ্যাঁ, নির্দিষ্ট একটা পকেট হতে পারে, বাট মোটা দাগে রাজনৈতিক শূন্যতার বিরুদ্ধে আন্দোলন ছিল। সেই জায়গা থেকে আমি বলবো এই সরকারকে জনগণ ম্যান্ডেট দিয়েছে ভোট এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেবার জন্য। সাগর ভাই যে প্রশ্নটি করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম সংস্কারের মহাসচিব। বিষয়টি কি সরকার করবে না? সংস্কার, সাগর ভাই আপনি কিন্তু আজকে সকালে নিজেও ব্যক্তিগতভাবে সংস্কার হয়েছেন, নিশ্চয়ই আপনি শেভ করেছেন, গোসল করেছেন। আবারও কিন্তু কালকেও সংস্কার হবেন। এটি একটি চলমান প্রক্রিয়া, এটাকে ফ্রেম বন্দি করা যায় না। সংস্কার কখনো শেষ হয় না, পৃথিবীর ধ্বংস পর্যন্ত কিন্তু সংস্কার চলবে। সুতরাং এই হ্যাঁ, যৌক্তিক কিন্তু সংস্কার কিন্তু কিন্তু শব্দটি কিন্তু একটি অযৌক্তিক শব্দ আমি যৌক্তিক মনে করি। সংস্কার বলতে যে একটা না না, আমি এই বিশেষ করে যৌক্তিক বিশেষ করে আমরা গত গত কয়েক বছরে
গত যুগেরও উপরে যে বিষয়গুলি নিয়ে রাজনৈতিকভাবে দ্বিধাদ্বন্দ্ব সংকট রয়েছে বাংলাদেশে, একদম মোটামুটি একটা সব রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে। তো সাধারণ যে সংস্কার সেগুলো তো প্রতিনিয়তই হয়, কিন্তু আমাদের মোটা দাগে কয়েকটি সংস্কার যেগুলি নিয়ে বেশ বছর ধরে, যুগ ধরে কিন্তু সরকারি দল বিরোধী দলগুলোর মধ্যে বিশাল একটা তফাৎ তৈরি হয়েছে। সেই বিষয়গুলিতে যে সংস্কার প্রয়োজন সেগুলি করে অন্তত পক্ষে এই সরকার এরপর নির্বাচন দেওয়ার কথা জি, বলছে না। আমি আমি সেটাই বলছিলাম। যৌক্তিক সংস্কারের ব্যাখ্যা এই সরকার বা আজকে যারা আলোচক আছেন বা এর বাইরে যারা শুনছেন বা যারা হুম। ভবিষ্যতে কথা বলবেন, যৌক্তিক সংস্কার শুধুমাত্র একটি লাইনে, আমার ভোটটি আমি নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে দিতে পারবো, এটুকু নিশ্চিত করাই হচ্ছে যৌক্তিক সংস্কার। এজন্য কিছু প্রশাসনিক এগুলি কি কাঠামোতে নিশ্চিত, কিছু বর্তমানে কি এগুলি নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করেন? যে পরিবেশ না, বর্তমানে বিরাজ, এটি ছিল না, এটি এখান থেকেই তো বৈষম্যের সূত্রপাত। আমি হ্যাঁ, সেই ভোট দিতে জায়গাটাই পারি, সেটি নিশ্চিত করতে কিন্তু হলে এই সেই সরকারকে জায়গায় যা যা করণীয়, যা 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 করতে হবে, সেই করাগুলির জন্য যে সময় প্রয়োজন এবং সেই করার জন্য যে সক্ষমতা প্রয়োজন, যে সহযোগিতা প্রয়োজন, সেটা কি এই সরকার পাচ্ছে কিনা এবং এই সরকারকে সেটা দেওয়া উচিত কিনা এবং সেই করার পরেই কি নির্বাচন দেওয়া উচিত কিনা, না, সেই সেটি প্রশ্নটি। জীবনেও এই সংস্কার শেষ হবে না। কারণ আপনার 2.5 লক্ষ পুলিশ, আপনি চাইলে তো ওভার দ্য নাইট 2.5 লক্ষ পুলিশ চেঞ্জ করতে পারবেন না। গত 16 বছরে অনেক পুলিশ নিয়োগ প্রাপ্ত হয়েছে। 16 বছরের আগে যারা পুলিশে নিয়োগ পেয়েছিল বা প্রশাসনে নিয়োগ পেয়েছিল, তারাও তো ভোল পাল্টে গড্ডালিকায় গা ভাসিয়ে এই ফ্যাসিজমকে স্টাবলিশ হতে এই সহযোগী হয়েছিল। বাস্তবতাতে আপনি মনে করেন কিনা যে সামনে 3-4 মাস পরে নির্বাচন দিলে সুষ্ঠু একটা নির্বাচন হবে? আপনি যদি এই জায়গাটিকে বলেন যে এই জায়গাগুলো সবটুকু সংস্কার করে নির্বাচন দিলে সেটি সুষ্ঠু হবে, সেটিতে 20 বছর সময় লাগবে। সেই সংস্কার শেষ করতে 20 বছর সময় লাগবে। হুম। এটি এত সহজ কাজ না। যতটা সহজে আমরা বলে ফেলি এতটা সহজ কাজ না। আপনি 2.5 লক্ষ পুলিশ সংস্কার তার মানে করবেন কি কি আমরা করে? এখন সবার তার মানে কি আগে আমরা এখন আমাদের অপেক্ষা করছি মানসিকতার আরেকটা চিন্তা আরেকটা চেতনার এরকম প্রয়োজন। আগের মতো নির্বাচন, সামনের নির্বাচনটা হবে এরকমটাই কি আমরা এক্সপেক্ট না, করছি আগের সরকার মতো কাছে? নিশ্চয়ই হবে না। আগের হুম। মতো নিশ্চয়ই প্রত্যাশা না। এত রক্ত, এত প্রাণ, এত জীবন কেন? আগের মতো যাতে না হয় সেজন্য এখন যৌক্তিক সংস্কার বলে আমরা আসলে ব্যাখ্যাটি দিচ্ছি না যে কোনটুকু সংস্কার চাই, কোনটুকু সংস্কার করতে হবে। আমার কাছে মনে হয় একজন নাগরিক হিসেবে আমি মনে করি আমার 53 ভোট দিনের বছরের বিষয়টা জঞ্জাল কি যদি মাত্র এই 1 বছরে সংস্কারটি, পরিষ্কার করা সম্ভব? যৌক্তিক যে সংস্কারগুলি সেগুলি কি 53 যৌক্তিক বছর সংস্কার যাবত? সেটি 3 মাসে সম্ভব। সেটি হুম। 3 মাসে সম্ভব। সেক্ষেত্রে এই সরকার যদি সবগুলো রাজনৈতিক যে স্টেকরা রয়েছে এই গণ অভ্যুত্থানে, সেই স্টেকদের সাথে আলোচনা করত, সেই আলোচনা করে একটা সমাধানের পথ বের করবার চেষ্টা করতো, তাহলে হতো। কিন্তু আমরা দেখেছি কি প্রথম 2-3 মাস এই সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেই এগিয়েছিল। কিন্তু এই সরকার যখনই চেষ্টা করেছে যে আওয়ামী লীগকে ফেড আউট করে বিকল্প একটি প্ল্যাটফর্ম দাঁড় করা বা আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখানে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্য স্থানে কাউকে বসাতে হবে বা বসতে হবে, তখনই কিন্তু এই সংকটটি তৈরি হয়েছে। এবং আজকে আপনি দেখেন যে এনসিপি, এই এনসিপি গঠন প্রক্রিয়ার আগেই তাদের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব এবং তাদের মধ্যে যে বিভক্তি, সেই বিভক্তি কিন্তু তাদেরকে পরিষ্কার বার্তা দিয়েছে যে আসলে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বের কারণেই তারা ঐক্যবদ্ধ হতে পারেনি। এবং এই মুহূর্তে আমরা যে দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব দূরত্ব, সেটি কিন্তু নিছক আগামী নির্বাচন কেন্দ্রিক। এই নির্বাচনে কে এখন দ্বন্দ্বটা হচ্ছে কে বিরোধী দল হবেন। সরকারে কিন্তু যে কোনো ভাবে নির্বাচন হলে একজন নাগরিক হিসেবে আমিও দেখছি, সবাই আপনি নিজেও দেখছেন যে যে কোনো ভাবে একটি নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে বিএনপি এক প্রকার। হ্যাঁ, তার যে সাংগঠনিক কাঠামো, তার যে জনসমর্থন, সেই দিক থেকে বিএনপি এক ধরনের মাইলেজ পেয়ে আছে। বাট জামায়াতে ইসলামী, এনসিপি বা আরো 2-1টি দল যারা আছে এটি নিয়ে কথা বলছেন যে যৌক্তিক সংস্কার শেষ করে নির্বাচন, তারা আসলে কে বিরোধী দল হবেন এটি নিশ্চিত করতে পারছেন না, বা তারা নিশ্চিত হতে চাচ্ছেন যে আমাকেই বিরোধী দল বানানো হবে। এটি যদি নিশ্চয়তা নিশ্চিত সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়, তাহলে এই অভ্যুত্থান অর্থহীন হবে। কারণ এটা তো শেখ হাসিনার পদ্ধতি, কে হবে সরকার কে হবে বিরোধী দল, এটি যদি সরকার নির্ধারণ করে দেয়, সেটি কি গণতন্ত্র রইল? তার চেয়ে আমি মনে করি সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই পরিবেশটা নিশ্চিত করা দরকার। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে, তার বিচারটি শেষ না, বিচারটি শুরু করা দরকার। আমরা শুরু হতে দেখছি না। নানান ভাবে আমরা দেখছি এই আগের মতোই তদন্ত প্রতিবেদনের নামে নানান ভাবে পেছাচ্ছে, টালবাহানা হচ্ছে।
কেউ বলছে শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আমরা জানি যে আইনি বা আদালতের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় না একটা দীর্ঘসূত্রিতা রয়েছে, 4টি ধাপ পার হয়ে একটি বিচার নিশ্চিত হতে হয়। প্রত্যেক ধাপে যদি 6 মাস করেও আপনি হিসেব করেন, তাহলেও এই বিচার শেষ করতে 2 বছর লাগবে আরো। এরপরে তদন্ত সহ নানান ধরনের অ্যাপিল ট্যাপিল অনেক কিছু আছে। তার মানে 5 বছরের নিচে কিন্তু এই বিচার শেষ হবে না। সুতরাং আমি মনে করি যে সালাম ভাই যেটি বললেন যে যৌক্তিক সংস্কার, আমি যৌক্তিক সংস্কারের ব্যাখ্যায় যেটি বলবো যে আমি আমার ভোটটি কেন্দ্রে গিয়ে দিতে পারবো, এবং এতে কোনো আমার তার মানে ভোটটি যে ভোট ফলাফল প্রদানের আমি নিশ্চয়তাটাই আপনি নিশ্চিত একমাত্র পাবো, যৌক্তিক সেটি নিশ্চিত করাই হচ্ছে যে আপনি এই মুহূর্তে আপনার ভোটটা আপনি সঠিকভাবে দিতে পারলেন কিনা এতটুকু নিশ্চয়তাটাই আপনি মনে করেন যে যৌক্তিক সংস্কার। যৌক্তিক সংস্কার। হ্যাঁ, এর বাইরে আর সংস্কার আসলে সাগর ভাই এর করতে পারবে না তো। এর এই বাহিরে এই সরকারের সংস্কারগুলো এই যে যে প্রয়োজন, সংবিধান এই সংস্কার, এই জন্য তো প্রয়োজন একটা পার্লামেন্ট দরকার। সংস্কারগুলো কারা করবে, বা পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার এসে করবে আপনি বলবেন? পরবর্তী রাজনৈতিক সরকার তো করবে। এই সরকার একটা গাইডলাইন করে দিয়ে যেতে পারে, জাস্ট গাইডলাইন, আর কিছু না। কারণ আপনার যত সংস্কার, এতে যত করে কিছু কি আবারও পরিবর্তন, সেই পরিবর্তন 53 সংযোজন বছরের করবেন। যে গ্লানি, 53 বছরের যে সংকট, সেই অবস্থা থেকে আবার বাংলাদেশ ফিরে যাবে বলে মনে করেন না? না না না, আপনি 53 বছরের ক্রাইসিস আপনি 53 দিনে শেষ করতে পারবেন? এটির জন্য তো আমরা আরো 53 মাস লাগবে মিনিমাম। তা 53 মাস ওয়েট করব? এই সরকার গঠন করা হয়েছে গণতন্ত্র ফেরাবার জন্য। আপনি এই সরকারকে তো অবৈধ বলাই, যে এই সরকার তো গণতান্ত্রিক সরকার না। গণতান্ত্রিক ব্যাখ্যা অনুযায়ী এই সরকার তো অবৈধ। যে কেউ বলতে পারে অবৈধ, কারণ এটি গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি, এটি কোনো বিপ্লবের মধ্য থেকেও আসেনি, এটি নিছক সংবিধানের মধ্য থেকে সর্বোচ্চ আদালতের বৈধতা নিয়ে এই সরকার গণতন্ত্র ফেরাবার জন্য শপথ নিয়েছে। জি, একদম সুতরাং স্পষ্ট। রাজনৈতিক নেতৃত্ব যদি প্রশ্ন তোলে যে সরকার অবৈধ, সেখানে তো আমি নির্বাক হয়েই যাই, আমি তাদের সাথে সায় দিতে বাধ্য হই। এখন আরেকটি দাবি করা হচ্ছে সাগর ভাই, আপনি হয়তো বা নিশ্চয়ই আলোচনার এক ফাঁকে বলবেন, তাও আমি একটু তুলি, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে নির্বাচন। আরে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তো আপনার সংবিধানে এবং বাংলাদেশের আইন কোন হুম, রাজনৈতিক দলের তো বিচার করতে পারে না। হুম, সেটি যদি করতে হয়, এই প্রফেসর ইউনূস সরকারকে প্রজ্ঞাপনের মাধ্যমে করতে হবে। এক প্রজ্ঞাপন দিয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, জামাতকে প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করে পরের দিন কিন্তু হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আর একটা প্রজ্ঞাপন দিতে গিয়ে দেশের মধ্যে আরেক ধরনের ক্রাইসিস আসবে কিনা আমি জানি না। আমি মনে করি অপরাধগুলোর প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করার পথ বাতলে দিতে হবে এই সরকারকে। পথ মানে বাতলে সেই কাজটি শুরু করাই এবং গণতন্ত্রের যাত্রা শুরু করা এই সরকারের দায়িত্ব। জনগণ রক্তের উপর দাঁড়িয়ে যে ম্যান্ডেটটি দিয়েছে, সেটি গণতন্ত্র ফেরাবার, মৌলিক অধিকার ফেরাবার, মানবিক বাংলাদেশ তৈরি করবার। অন্য কোনো জি, সংস্কার করার সুযোগ নেই। সংস্কার করলে জি। পরবর্তী সংসদ সেটি বাতিলও করে দিতে পারে, বৈধতা নাও দিতে পারে। জি, তার মানে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছি। আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার করে বলেছেন। আমি আসছি আপনার কাছে আবারও।